আমার ক্ষেত্রে আমি তো আসলে একটা প্রচেষ্টা করেছিলামই সংসদে সরাসরি যাওয়ার। সো সেই জায়গায় আসলে যদি অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি এবং এখনও দেখছি যে সংস্কৃতি মহল থেকে বা বিভিন্ন স্পেশালাইজড স্কিল যাদের আছে তাদের কিন্তু সরকার আসলে নিজস্বভাবেই শুধু নারী না পুরুষদেরকেও নিয়ে এসে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিচ্ছেন এবং এবং আমার কাছে মনে হয় যে আমি মনোনয়ন কতটা নিতে চাচ্ছি তার চেয়ে আমি বিশ্বাস করি যে আমার দেশের একটা ক্রাইসিস মোমেন্টে আমার কন্ট্রিবিউট করার অনেক জায়গা আছে এবং যদি সরকার মনে করে যে মেঘনা আলম যদি তাদের সাথে থাকে এবং আমার যতটুকু এক্সপিরিয়েন্স বা নলেজ বা আমার ইন্টেনশন কাজ করার ভালো নিয়ত আছে এটা যদি তারা মনে করে যে তাদের জন্য উপকারী হবে তাহলে আই উড লাভ টু কন্ট্রিবিউট টু মাই লেভেল বেস্ট। তো গণ অধিকার পরিষদ থেকে ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করেছিলেন। তো এবার সংরক্ষিত আসন থেকে আপনি কোন দল থেকে আপনার মনোনয়ন নেওয়ার আগ্রহী আপনি? দেখুন ফর অ্যাজ অফ ইয়েট আমার লয়্যালটি হচ্ছে পুরোপুরি আমাকে এই ইলেকশনের যে রাজনীতি এখানে আমাকে যে নিয়ে এসেছেন ভিপি নূর তার প্রতি সে যে ডিসিশনটা আপাতত ভালো মনে করবে আই উইল ট্রাই টু গো উইথ দ্যাট। তিনি আমাকে মেয়র ইলেকশনের জন্য উৎসাহ দিয়েছেন আবার সংরক্ষিত আসনেও কাকে উপযোগী মনে করবেন সেটাও আমাদের দল থেকে তিনি নির্ধারণ করবেন। সো আমার মনে হয় যে ফর নাও আই উইল ট্রাস্ট হিজ ডিসিশন। আসলে আমাদের দেশের যে বাস্তবতা সেখানে ইলেকশন করে আসলে নারীরা সংসদে যাবে সেটা আমরা কখনো পর্যবেক্ষণ করি না। ইনফ্যাক্ট আমি যেই আসন থেকে নির্বাচন করেছি ঢাকা ৮ এটার যে এত বছরের ইতিহাস আমরা কখনোই দেখিনি যে কোনো নারী প্রার্থী ১০০-র বেশি ভোট জনগণের রায়ে এখানে পেয়েছেন। তো সেই জায়গায় একটা নারীর প্রতি ডিসক্রিমিনেটরি মনোভাব আসলে আমাদের জাতিগতভাবে সাবকনশিয়াসলি আছে। সেইখানে অর্থনীতি কিংবা হচ্ছে আমাদের দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি যেই প্রসঙ্গের কথাই বলি কোনোটাই কিন্তু আসলে নারীর অংশগ্রহণ ছাড়া সচল রাখা সম্ভব না। তো সংরক্ষিত নারী আসনটা এই যে সামাজিক বৈষম্য এটার কারণেই কিন্তু আসলে এখনও চলমান এবং আমরা যদি সেই ধরনের সমাজ গড়ে তুলতে পারতাম যেখানে আসলে নারী পুরুষে একটা সমতা অলরেডি স্ট্যাবলিশ তাহলে হয়তো এই সংরক্ষিত আসন থেকে নারীর সংসদে আসার প্রয়োজনই হতো না। তো এখানে আসলে একটা দলের প্রেফারেন্স বা মনোনয়নের বিষয় আছে এবং কিছুটা ভাগ্য আমি বলবো সব কিছু মিলে আসলে সমীকরণটা হয়। আমি যদি সেই জায়গায় সুযোগ পাই আমার যে ফোকাস এরিয়াগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের দেশের নারীরা আমাদের অর্থনীতিকে অনেক শক্তিশালী করছে কিন্তু এই নারীরা যখন আমাদের দেশকে রেমিটেন্স এনে দিচ্ছে তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের সরকার খুব জোরদার ভূমিকা রাখতে পারছে না এবং একই কাজে দেখা যায় ভিন্ন দেশের যে নারীরা যায় তারা অনেক হাই স্যালারিতে কাজ করে। আমাদের দেশ থেকে যেই নারীরা যায় তাদের কিছু ল্যাকিংস থাকে তারা সেই দেশের ভাষাটা ঠিকভাবে বলতে পারে না বা অনেক টেকনিক্যাল স্কিলসে ট্রেনিং নিয়ে তারপরে যায় না। তো এই দুর্বলতাগুলোর কারণে কিন্তু তার খুবই লো এজে অনেক হেভি কাজ করতে হয়। তো আমার মনে হয় আমি সংসদে যে প্রস্তাবনাগুলো রাখবো বা যেই বাস্তবায়নে ফোকাস করব সেটা হচ্ছে নারী পুরুষ উভয়ের জন্যই আসলে স্কিলস বেসড ট্রেনিং করানো এবং তাদেরকে ইংরেজি শেখানো প্লাস যেই দেশে তারা কাজ করতে যাচ্ছে রেমিটেন্স আনতে সেই দেশের ভাষাটা যাতে শিখে যেতে পারে সেই ব্যবস্থাটা গ্রহণ করার জন্য আসলে কি করার ক্ষেত্র আছে এবং আমাদের যে বাজেট সেখানে স্পেশালি নারীর শিক্ষা বিষয়ে আমরা কিছু উদ্যোগ দেখি কিন্তু নারীর স্বাস্থ্য এবং আমাদের সমাজে একটা সিভিক সেন্স স্ট্যাবলিশ করার যে প্রক্রিয়া সেটার উপর আসলে আলাদা করে কোনো বাজেট আছে কি না আমার জানা নেই। তো আমার মনে হয় সিভিক সেন্স ডেভেলপ করার জন্য আসলে রাষ্ট্রীয়ভাবে কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন যে কেন আসলে আমি আমার এই দেশকে শহরকে পরিষ্কার রাখবো আমার দেশে সেটাও মানুষকে শেখাতে হবে। আমরা যখন দেখি যে রাস্তায় আমরা একটা ডাস্টবিন দিয়েছি ময়লা ফেলার জন্য ওই ডাস্টবিনটাও চুরি হয়ে যায়
আপনি একটা ম্যানহোলে একটা ঢাকনা দিয়েছেন মানুষের ভালোর জন্য, দেখবেন সেই ঢাকনাটাও চুরি হয়ে যাচ্ছে। তো এই যে মানুষকে যে আসলে একটা মোরাল লেসন্স দেওয়ার প্রয়োজন, এটা আসলে এখন হাই টাইম যে আমরা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেই। তো আমার ফোকাস এরিয়াগুলো হচ্ছে একেবারেই রুট কজগুলোকে টার্গেট করা। আমরা বিগত সময়ে দেখেছি বা এখনও দেখি যে কসমেটিক চেঞ্জ করা হয় সংস্কারের নামে আমাদের দেশে। যেমন আমরা অনেক সময় পুলিশের পোশাকের রং পরিবর্তন করি, কিংবা কোনো একটা রাস্তার নাম পরিবর্তন করি, কিংবা একটা উৎসবের নাম পরিবর্তন করি। এই পরিবর্তনগুলো থেকে কিন্তু আসলে দীর্ঘমেয়াদী এবং একেবারে রুট লেভেলে কোনো চেঞ্জ হয় না। তাই আমার মনে হয় যে মানুষের মনস্তাত্ত্বিক জায়গায় রাষ্ট্রীয়ভাবে ফোকাস করার এখন সময় হয়েছে। এবং এটা আমাদের জন্য খুবই আনফর্চুনেট যে সারা বিশ্বে বাংলাদেশের মানুষের বলা হয় যে গড় আইকিউ মানে বুদ্ধিমত্তা সবচেয়ে কম। সেই জায়গায় আসলে আমাদের ভেজাল যে খাবার, এটাও অনেকটা দায়ী বলবো। কারণ আমরা তো আসলে নিউট্রিশাস খাবার খেতে পারছি না, আমাদের বুদ্ধিমত্তা বিকাশ কিভাবে হবে। সো সেইখানেও আমার একটা উদ্যোগ থাকবে একেবারে আইন প্রণয়ন করে কেমন করে ভেজাল খাবারকে একেবারে বিলুপ্ত করে দেওয়া যায় এবং সবার জন্য সুলভ মূল্যে পুষ্টিকর খাবার নিশ্চিত করা যায়। এবং আপনি জানেন যে নারীরা যেহেতু তারা হচ্ছে সন্তান লালন পালন করে এবং জন্মও দেয়, তাদের কিন্তু কিছু পুষ্টির আলাদা রিকোয়ারমেন্টস থাকে। সো আমার দেশে আসলে অনেকটা দারিদ্রতার কারণেই বলবো যে নারীরা আসলে সেইভাবে করে নিউট্রিশাস খাবার পায় না। সেখানেও এখন যেমন একটা সুন্দর উদ্যোগ নিয়েছে আমাদের সরকার, তারা একটা ফ্যামিলি কার্ড দিচ্ছে এবং নারীদেরকেই দিচ্ছে। সেখানে কি কি প্রোডাক্টে তারা সেই কার্ডটা ইউজ করতে পারবে, সেখানে হয়তো নিউট্রিশনে আমি ফোকাস করতে বলবো বেশি, যে আপনারা নিউট্রিশন বুঝে তাদেরকে এমন কিছু জিনিসই দেন যাতে অ্যাটলিস্ট আমার দেশের সব লেভেলের নারীরা পুষ্টিকর খাবারটা নিশ্চিত করতে পারে। সো এরকম আরও অনেক কাজ করার আছে, অনেক অভিমত শেয়ার করার আছে পার্লামেন্টে যারা বসছেন তাদের সাথে। তো যদি সুযোগ হয় তাহলে নিশ্চয়ই আমি আসলে আমার 100% এফোর্ট দিয়ে চেষ্টা করব যে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে নারীর উন্নয়নে আসলে পুরুষও গর্ব করে বলতে পারে যে আমাদের বাংলাদেশে নারী পুরুষ হচ্ছে সবাই সুরক্ষিত এবং সবাই বাংলাদেশকে যাতে একসাথে উন্নতির দিকে নিয়ে যেতে পারে।